সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত কোথায়? এদিকে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ। জানাবো এখনো পানিবন্দী 12 লাখ পরিবার। জানাবো পতন নিয়ে রিমান্ড প্রাপ্তদের মন্তব্য, মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। এবং সর্বশেষ জানাবো চুরির ভয়ে বাড়িঘর ছাড়ছে না পানিবন্দী অধিকাংশ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত কোথায়? সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। তিনি আটক নাকি আটক নন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। যদিও সাবেক এ প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে ক্রল ও সংবাদ প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছে কিনা তাও নিশ্চিত করেননি তিনি। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার। জানতে চাইলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, এখনো পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়। এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। চিঠিতে বলা হয়েছে, ওবায়দুল কাদের স্ত্রীর সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাতি, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী 5 কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। পতন নিয়ে রিমান্ড প্রাপ্তদের মন্তব্য, মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি আমাদের কোনো কথাই শুনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 14 দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ডিবিকে বলেছে, 1975 সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে দেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি চেয়েছিলেন শুধু ক্ষমতা, আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরে 10 থেকে 11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু টিভিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরো বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। গুম, খুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি নিজ উদ্যোগে কিছুই করিনি, আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি। আমার কাছে নির্দেশনা আসতো একেবারে শীর্ষ পর্যায় থেকে। কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে সব দোষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়ার মেয়ে জামাই তারেক সাইদের।
ওই সময় র্যাব 11 এর কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাইদ। মন্ত্রীর মেয়ের জামাই হওয়ার কারণে ওই সময় তার উপর কেউ কথা বলতে পারতেন না। জিয়াউল হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে 7 জন নিখোঁজ যাওয়ার পরপরই তাদের খুঁজে বের করতে আমাকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন র্যাব মহাপরিচালক মুখলেসুর রহমান। প্রথম দিকে র্যাব 11 এর কয়েকজন আমার কাছে 7 খুনের বিষয়টি স্বীকার করেন, কিন্তু তারেক সাইদ স্বীকার করেননি। জিয়াউল হোসেন টিভিকে জানান, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে সুবিধা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত 7 খুনের ঘটনা ঘটানো হয়েছে। রিমান্ডে টিভি জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ছাত্র আন্দোলন চলাকালে জিয়াউল হোসেনের পরামর্শে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে জিয়াউল হোসেন জানান, পলক নিজের ইচ্ছাতেই ইন্টারনেট বন্ধ করেছিলেন। আন্দোলন, পুলিশ ও আনসার সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত অন্য বাহিনীর কিছু সদস্যের বাড়াবাড়ি ছিল বলে জানিয়েছেন জিয়া। তিনি বলেন, এত দ্রুত যে সরকারের পতন হবে তা শেখ হাসিনা বুঝতে পারেননি, আমি নিজেও বুঝতে পারিনি। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেন, টিভি হেফাজতে যারা আছে তারা এক একজন এক এক ধরনের কথা দিচ্ছেন, তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, যারা রিমান্ডে আছেন হত্যার ক্ষেত্রে তাদের কেউ নির্দেশদাতা, কেউ পরামর্শদাতা, কেউ অর্থ বিনিয়োগকারী, কেউ ইন্ধনদাতা। আমরা মূলত হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছি। তবে প্রসঙ্গক্রমে আরো অনেক বিষয় চলে আসছে, ওইসব বিষয়ে আমাদের গোয়েন্দারা নোট করে রাখছেন। আমি লন্ডারিং সহ আর্থিক যেসব অনিয়ম দুর্নীতির বিষয় উঠে আসছে সেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইতোমধ্যে কাজ করা শুরু করেছে। চুরির ভয়ে বাড়িঘর ছাড়ছে না পানিবন্দী অধিকাংশ মানুষ। লক্ষ্মীপুরে বন্যায় পানিবন্দী অধিকাংশ মানুষ চুরি ডাকাতির ভয়ে বাড়িঘর ছাড়ছে না। দুর্গম এলাকায় যারা বাড়িতে অবস্থান করছে তাদের অনেকের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না। সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিদিন হাজার হাজার প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হলেও যাতায়াতে দুর্ভোগ সহ সমন্বয়হীনতার কারণে দুর্গম এলাকা অবস্থানকারীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লক্ষ্মীপুরে 7,20,000 মানুষ বন্যায় পানিবন্দী হয়ে আছে। 27,700 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, কিন্তু মানুষ আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছে। তবে বন্যায় পানিবন্দী অধিকাংশ মানুষ চুরি ডাকাতির ভয়ে বাড়িঘর ছাড়ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, দিঘলি, চরশাহী, বাঙ্গাখা ও মান্দারি ইউনিয়নের দুর্গম এলাকায় পানির কারণে যাতায়াত করা যাচ্ছে না। অতিরিক্ত পানির কারণে গ্রামীণ অভ্যন্তরীণ পাকা রাস্তাগুলোতে চলাচল করা যাচ্ছে না। এতে সেখানকার পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ পৌঁছাচ্ছে না। এসব এলাকার ত্রাণ বিতরণে নৌকার কোনো বিকল্প নেই। মান্দারি দিঘলি সড়ক পানিতে ডুবে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। এদিকে সরকারিভাবে যে পরিমাণ চাল ও অর্থ বরাদ্দ রয়েছে তাও অপ্রতুল বলে জানিয়েছে জেলা প্রশাসক সুরাইয়া জাহান। সকালে নিজ কার্যালয়ে এক বিশেষ সভায় তিনি বলেন, জেলার 7,25,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন প্রায় 30,000 মানুষ। বন্যা দুর্গত এলাকায় বাসিন্দাদের জন্য 700 মেট্রিক টন চাল এবং নগদ 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য 5 লাখ ও গো খাদ্যের জন্য 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 509 মেট্রিক টন চাল ও 16 লাখ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় এই বরাদ্দ পর্যাপ্ত নয়, এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো 30 লাখ টাকা চাহিদা পাঠানো হয়েছে। আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকারী স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান জানান, বুকসমান পানিতে দিঘলি ইউনিয়নে একটি দুর্গম এলাকার ত্রাণ নিয়ে গেছে। সেখানে চৌকির ওপর 2 জন লোক বসেছিলেন। এত পানির পরও তারা আশ্রয় কেন্দ্রে যাননি। তাদের আগেও অন্য কেউ সেখানে ত্রাণ দিতে যায়নি বলে জানিয়েছেন তারা। সদরের বাঙ্গাখা গ্রামের গৃহবধূ রাবেয়া বেগম বলেন, আমার ঘর সহ চারপাশে পানি ডুবে আছে। চুরি ডাকাতি হওয়ার ভয়ে আমরা ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছি না। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।